হ্যালো বন্ধুগণ, আজ আমি যে ভিডিওটি তৈরি করতেছি এটা আসলে উম, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি ব্লগিং ক্লাস করতে গিয়ে আমি এলইডিপির দিনাজপুর শাখার ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের প্রথমের দিকে যে ক্লাস করানো হয়েছিল ব্লগিং এর উপরে, ওই ব্লগিং করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে যেসব সমস্যার সম্মুখীন হয়েছি বা যেসব অভিজ্ঞতা অর্জন করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করাই আমার আজকের এই ভিডিওটির উদ্দেশ্য। আহ, প্রথমে আমি একটা জিনিস মানে একটা মজার ব্যাপার বলে নিতে চাই যে আমি কিন্তু অনেকদিন ধরেই কিন্তু ইন্টারনেটের সঙ্গে পরিচিত এবং আহ, বহুদিন ধরেই আপনার ব্রাউজ করতেছি ইন্টারনেট, কিন্তু ব্লগ শব্দটার সঙ্গে পরিচিত অনেক ব্লগ ওয়েবসাইটও দেখছি। আহ, কিন্তু এই যে এত বছর, অনেক বছর, তাও প্রায় 7-8 বছর বা তার বেশি, কিন্তু এত বছর ধরে যে আমি ব্লগ দেখে আসতেছি, কিন্তু এই ব্লগ শব্দটা আসলে জন্ম কোথা থেকে আমি এতদিনেও জানতাম না। ক্লাস করতে এসে আমি প্রথম ব্লগ শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। তো যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ব্লগ শব্দটা আসলে ওয়েব ব্লগের সংক্ষিপ্ত রূপ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব, ওয়েব তো আমরা জানি, আর তার সঙ্গে হচ্ছে লগ। লগ মানে এন্ট্রি বা এই জাতীয় কিছু একটা বোঝায়। তো ওয়েব লগ, এখান থেকে প্রথমের ডাব্লিউ বাদ দিয়ে বি এর সঙ্গে লগ, এটা হচ্ছে আমাদের ব্লগের মানে জন্ম আর কি, মানে ওর যে মূল শব্দটা ওয়েব ব্লগ থেকে সংক্ষেপে হচ্ছে আপনার ব্লগ। তো যাই হোক, তারপরে ক্লাস ক্লাস ক্লাসের পরে আমি ব্লগে বেশ কিছু সার্চ করেছিলাম, তো হালকা পাতলা আর কি তেমন। আজকে বেশি ব্লগের ব্যাপারে আসলে তো বেশি বিস্তারিত বলবো না, আমি জাস্ট ব্লগিং করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আর কি হালকা পাতলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু জনপ্রিয় আর কি, মানে পপুলার ইংলিশ পপুলার ব্লগ লিখে আমি সার্চ দিয়েছিলাম গুগলে, তখন আমাকে এই ব্লগগুলো শো করেছিল। এছাড়া আমাদের এগুলো সবই ইংলিশ, তবে আমরা তো বাংলাদেশী, আমাদের বাংলাদেশেও বেশ কিছু জনপ্রিয় যেগুলো ব্লগ সেগুলো সার্চ করেছিলাম। এখানে তিনটা দেখা যাচ্ছে, আরো অনেক আছে এর সঙ্গে, আরো অনেক, এখন অনেক ব্লগই এখন মানে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়, এবং এগুলো হচ্ছে বাংলা। আগে যেগুলো দেখছিলাম যে শুধু পপুলার যদি আমি ব্লগ দিই তাহলে যেগুলো আসে প্রায় সবই ইংলিশ, আর বাংলাদেশের আলাদা করে সার্চ করলে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে স্পেশালি বাংলায়। তা আমাদের ক্লাসে যেটা করা হয়েছে যে আমাদেরকে ব্লগিং করতে বলা হয়েছে ইংলিশে, কারণ আমরা মার্কেটিং করতেছি, এটা শুধু আমাদের দেশে তো আর মার্কেটিং করবো না, এটা আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড আর কি আমাদের ট্রেনিংটা। সো আমরা যেটা করব যে ইংলিশে ব্লগিং করব। তো এখন ইংলিশে ব্লগিং করতে গিয়ে আমার যেটা প্রথমেই সমস্যা যেটা হয়েছে, আমি ট্রেনারদের কথা থেকে শুরু করি। সেটা হচ্ছে ট্রেনাররা আমাদেরকে বলেছেন যে ইংলিশে ব্লগ তৈরি করতে হবে, আর ব্লগিং এর একটা সাকসেসফুল ব্লগারের প্রথম শর্ত হলো যে তার তার যে ব্লগের যে কন্টেন্টগুলো, উপাদানগুলো বা পোস্টগুলো, এগুলো তার নিজের ক্রিয়েটিভ, মানে তার ক্রিয়েটিভ আইডিয়া থেকে হতে হবে। অর্থাৎ টপিকসটা যেটাই বিষয়, টপিকস বা বিষয় যাই হোক না কেন, আপনার ওখানে ভিতরে লেখাগুলো আপনার নিজস্ব লেখা হতে হবে। আপনি যেটাই পোস্ট দিবেন বা তৈরি করবেন, সেটা যেন আপনার নিজস্ব লেখা হয়। তো নিজস্ব লেখা হতে গেলে একটা ইংলিশ ব্লগে এখন আম, আপনাদের হয়তো অনেকেরই সমস্যা হবে না বা বেশিরভাগেরই হয়তো সমস্যা হবে না। আমি ব্যক্তিগতভাবে আমি যে সমস্যাটা প্রথমে ফেস করছি সেটা হচ্ছে, যে সমস্যায় পড়ছি সেটা হচ্ছে যে আহ, আমি ইংলিশে মানে এতটা ভালো নই। ইংলিশে আমি অনেক দুর্বল। তো ইংলিশে নিজে থেকে একটা ব্লগের আর্টিকেল যখন আমি তৈরি করব, আসলে ইংলিশকে যথেষ্ট মানে দক্ষতা না থাকলে, ইংলিশে যথেষ্ট ভালো দখল না থাকলে একটা ব্লগের আর্টিকেল নিজে নিজে তৈরি করা আমার জন্য আর কি সো টাফ, মানে খুবই কঠিন। এবং আমি মাঝে মধ্যে ইংলিশ বলে ফেলতেছি, মানে চর্চা করতেছি, তো এই জন্য আমার মুখে চলে আসতেছে। তো আমার জন্য আর কি মানে প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে গিয়েছিল।
ইংলিশের এত কিছু মানে রুলস রেগুলেশনস, নিয়ম কানুন, গ্রামার, হাবিজাবি প্লাস ওদের নেটিভ ইংলিশটা মানে ওদের যেটা আর কি চলিত ইংরেজি সেটাও মাথায় রেখে আর্টিকেল লিখতে হয়। তো এত কিছু মেনে আমার পক্ষে আসলে একটা ব্লগ তৈরি করা আমার কাছে প্রায় অসম্ভব একটা ব্যাপার মনে হয়েছে। তা আমাদের ট্রেনাররা আমাদের বেশ কিছু সময় সমাধান দিয়েছেন। আমি নিজেও কিছু সমাধান আহ, নিজে মানে ওই ট্রেনারদের বলাগুলোই আর কি একটু চিন্তা ভাবনা করেছিলাম। তো এই সমস্যাটা দূরীকরণে আমার কাছে যেটা মনে হয়েছে যে ট্রেনাররা বলেই দিয়েছেন, প্লাস আমারও মনে হয়েছে যে সেটা হলো যে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইংলিশের এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে হবে। তো ইংলিশের দুর্বলতা কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই ইংলিশের এই দুর্বলতা কাটাতে হলে আমাদেরকে মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইংলিশে অনেক ভালো দখল আনতে হবে। আর সেটা করতে গেলে আমি প্রথমে যে সমস্যাটায় পড়ছি তো সেটা হলো যে আমার হাতে তো আর সেই সময় ছিল না। আমার ক্লাস শুরু হয়ে গিয়েছিল। আহ, আপনাদের অনেকেরই হয়তো এরকম ক্লাস শুরু হয়ে যাবে। তো ক্লাস শুরু হয়ে গেলে তখন আবার ইংলিশের প্র্যাকটিস কখন করবেন আর ট্রেনিং কখন করবেন? তো মানে ব্লগ তৈরি করবেন কখন? সেটা তো আসলে ওইভাবে সম্ভব না। সেক্ষেত্রে আসলে উপায় নেই আমাদের। এই অপশনটা পরে মানে এটা আসলে প্রথম সমাধান হলেও এটাকে এই মুহূর্তে আর কি কাজে লাগানো সম্ভব না। এরপরে আমরা উম, তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা ব্লগিং করব এবং ইংলিশে ব্লগিং করব, প্লাস ব্লগিং যদি নাও করি অন্য মানে অন্যান্য যে কাজগুলো করব, যেহেতু আমরা মানে পৃথিবীব্যাপী কাজগুলো করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল, সো আমাদেরকে ইংলিশটাকে দখলে আনতেই হবে। তাই আমরা যাই করি না কেন আমরা ইংলিশের প্র্যাকটিসটা, অনুশীলনটা এটা চালিয়ে যাব। এটা আমরা কখনোই বন্ধ করব না। তো আরেকটা অপশন আমি খুঁজে পেয়েছিলাম। সেটা হলো যে এটা আসলে খুব একটা কাজের না। কাজ করা যায় আবার ঠিক ইয়ে নয় আর কি। যেমন আপনার আর্টিকেল রাইটিং জবস আছে। তো মানে অনেক ফ্রিল্যান্সার আছেন যারা উম, আপনাকে অর্থের বিনিময়ে আর্টিকেল লিখে দিবেন। তো এটাও করা যায় এক্ষেত্রেও। কিন্তু এটা সমস্যাটা হলো যে আসলে এখানে আপনার নিজস্ব স্বকীয়তা থাকে না আর কি। আপনার নিজস্ব কিছু থাকবে না। আপনি হয়তো একটা জিনিস লিখে নিচ্ছেন, হ্যাঁ, আপনি হয়তো লেখককে ধারণা দিলেন, তিনি আপনাকে আর্টিকেল লিখেও দিলেন, কিন্তু আসলে এই জিনিসটা আর আপনার নিজের হলো না। দেখা যাচ্ছে যে আপনার মন মতো হবে না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এই জিনিসটা উম, খুব একটা কাজের না। তারপরেও কেউ যদি চান সেটা করতে পারেন। এক্ষেত্রে অবশ্য আহ, অর্থের প্রয়োজন, কারণ আপনি যাকে হায়ার করবেন, যাকে আর্টিকেল লেখার জন্য যে রাইটারকে আপনি ইয়ে করবেন তাকে অর্থ দিতে হবে। তা আমরা তো আসলে এখানে অর্থ উপার্জন করা শিখতে আসছি, অর্থ তো আর সাথে করে মানে নিয়ে আসিনি। তো এটা আসলে আমাদের অনেকের পক্ষেই হয়তো খুব একটা সুইটেবল মানে ভালো অপশন না। তা আমাদের ট্রেনাররা আমাদেরকে আরেকটা সুন্দর একটা সমাধান দিয়েছেন। সেটা হচ্ছে মানে যারা আমরা ইংলিশে দুর্বল, আমাদের জন্য, যে আমরা যেহেতু ঠিক মতো নিজেরাও ক্রিয়েট করতে পারবো না সরাসরি অত, আবার মানে 100% নিজেরা তৈরি করতে পারবো না, আবার দ্বিতীয় অপশনটা যেটা আমি দেখলাম যে রাইটার হায়ার করা, সেটাও আসলে অনেকটা আহ, খুব একটা ভালো অপশন না। আর তবে আমাদের ট্রেনাররা আরেকটা অপশন দিয়েছেন এভাবে যে আমরা বিভিন্ন যে আর্টিকেল, বিভিন্ন ব্লগ যেগুলো আছে বা ওয়েবসাইট আছে যেগুলো আমরা যে বিষয়ের উপরে ব্লগ তৈরি করতে চাই, সেই বিষয়ের উপরে আমরা গুগলে সার্চ করে বিভিন্ন আর্টিকেল থেকে আহ, সা- মানে বিভিন্ন আর্টিকেল পড়ে সেগুলো কালেক্ট করে সেগুলোকে সাজায়ে আবার আমরা আমাদের নিজের মনের মতো আর্টিকেল তৈরি করতে পারি। যেমন আমি এখানে আহ, উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আমার একটা ব্লগ তৈরি করছি যে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এর উপরে। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে বা আমাদেরকে যেটা বলা হয়েছে যে কিওয়ার্ডগুলো লিখে, মানে যেমন কম্পিউটার টিপস ট্রিক্স
এগুলো আমি গুগলে লিখে সার্চ দিলাম। তো এর ফলে যে যেগুলো আর কি যেসব ওয়েবসাইটগুলো পপুলার বা জনপ্রিয় সেগুলো আমার ফার্স্ট পেজে বা যাই হোক আর দুই তিনটা পেজ খুলে এরকম চলে আসবে। তো সেগুলো আমি কি করব, এরকম ব্লগগুলো আমি সবগুলোই ওপেন করব। হ্যাঁ, বা আমি দেখলাম, দেখে দেখে যেগুলো আমার কাছে একটু ভালো লাগতেছে সেগুলো আমি আলাদা আলাদা ট্যাবে ওপেন করব বা যেভাবে হোক ওপেন করব। এবং সেগুলো আমি কি করব, আমি পড়ব। আমি যে টপিক্সের উপরে যে আমি পোস্ট করতে চাচ্ছি সেই টপিকসগুলো আমি ওখান থেকে খুঁজে বের করব, আমি পড়ব। উম, এবং আমরা যে কাজটা করব সেটা হলো হচ্ছে আমরা একাধিকবার পড়ব। একাধিকবার পড়লে যেটা হবে, আমরা যারা দুর্বল ইংলিশে, আমরা যেহেতু আমরা চট করে সবকিছু ক্লিয়ার বুঝতে পারি না, তো যখন আমরা একাধিকবার জিনিসগুলো পড়বো তখন আমাদের ওখান থেকে আমরা কোন জিনিসটা কালেক্ট করব এবং কোনটা করব না, সেগুলো আমরা বুঝতে পারবো। আমরা যেহেতু একাধিকবার পড়লে আমাদের ওই অর্থগুলো সম্পূর্ণ বুঝতে না পারলেও আমাদের একটা ধারণা চলে আসবে, সেই ধারণার উপরে আমরা প্যারাগুলো বা টপিক্সের ওই বিষয়গুলো আমরা কালেক্ট করব, আলাদা করে একটা আহ, জায়গায় কালেক্ট করব। তারপরে আমরা সেগুলো বারবার করে পড়েও মোটামুটি অর্থ একটা বুঝে সেগুলো দিয়ে আমাদের আর্টিকেলটা সাজাবো। তো এইভাবে আমাদেরকে ইয়ে করতে বলা হয়েছে, মানে ব্লগিং করতে পারি। আমরা আমরা ইংলিশ ব্লগ তৈরি করে সেগুলোর আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। আহ, তো সেক্ষেত্রেও একটা বড় ধরনের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কপিরাইট প্রোটেক্টেড বলে একটা বিষয় আছে। আহ, এ ব্যাপারে অনেক অনেক কিছু বলার আছে, যেগুলো আমি অন্য আরেকদিন হয়তো শেয়ার করব। তো সংক্ষেপে যেটা হচ্ছে যে কপিরাইট প্রোটেক্টটা হচ্ছে যে স্বত্বাধিকারীর বিষয়, মালিকানার বিষয়। আমি একটা জিনিস যদি আমি তৈরি করি, সেটা যদি আমি ইন্টারনেটের কোনো সার্ভিস, যেমন গুগলের কোনো সার্ভিস ব্যবহার করে আমি যদি ইন্টারনেটে শেয়ার করি, তো সেটা নিজে থেকেই গুগল সেটাকে আমার মালিকানাধীন করে দেয়। মানে যতক্ষণ আমি এটাকে অন্যের ব্যবহারের অনুমতি না দিচ্ছি, ততক্ষণ এটা আমার মালিকানাধীন মালিকানাধীন থাকে, আমার আহ, আমার স্বত্বাধিকারী থেকে যায়। তো এই জিনিসটাই হচ্ছে কপিরাইট প্রোটেক্টেড, অর্থাৎ এইটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না আমার অনুমতি ছাড়া। তা আমি যে পোস্ট তৈরি করব, তখন যে আমি যে বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করলাম, অবশ্য ফ্রি কিছু ইয়াও পাওয়া, আপনার ফ্রি ওয়েবসাইটও পাওয়া যায়, ফ্রি আর্টিকেল পাওয়া যায়, যেগুলো থেকে আমি কালেক্ট, যদি আমার পোস্টে কন্টেন্ট কালেক্ট করি, সেগুলোতে কপিরাইট প্রোটেক্টেড বা কপিরাইট লঙ্ঘনটা ধরবে না। কিন্তু সেগুলো আসলে সবসময় খুব একটা যে ভালো হয় তা না। আর তাছাড়া আমি যেগুলো মানে যে কন্টেন্টটা তৈরি করতে যাচ্ছি, যে পোস্ট তৈরি করতে যাচ্ছি, সেগুলো যে সবসময় আমি ফ্রি আর্টিকেলে পাবো তাও না। তো আমাকে ওই কপিরাইট প্রোটেক্টেড জিনিসগুলোও অনেক কিছু কালেক্ট করতে হবে। তো এই জিনিসগুলো কালেক্ট করে আমি যে আর্টিকেলটা তৈরি করব, আমার যেটা নিজস্ব আর্টিকেল হবে, সেটা যখন আমি শেয়ার করতে যাব, তো সেগুলো তো অবশ্যই কপিরাইট প্রোটেক্টেড, অর্থাৎ সেগুলো তো অন্যের জিনিস এবং সেগুলো কপিরাইট প্রোটেক্টেড করা আছে। আমি যদি এটা গুগলে শেয়ার করতে যাই, তাহলে তো আমাকে মানে গুগল ধরে ফেলবে, বা এটা আর কি কপিরাইটের লঙ্ঘন হবে। সেক্ষেত্রে আহ, বিভিন্ন ধরনের সমস্যা হবে, অনেক বড় বড় সমস্যা হবে, যেমন আমার ব্লগটা তো বন্ধ হয়ে যেতে পারে, এর পাশাপাশি আহ, আহ, আমার ইমেল আইডিও সমস্যা হতে পারে, যে আইডি ব্যবহার করে আমি ব্লগ তৈরি করছি। তো এই এই সমস্যা থেকে উত্তরণের আমাদের ট্রেনার আমাদের কিছু সমাধান দিয়েছেন। আপনারা জানেন যে সেগুলো হচ্ছে যে ফ্রি স্পিনার, আমাদের বেশ কিছু ওয়েবসাইট যেগুলো কি করে, এগুলো আমাদের লেখাগুলোকে, ইংলিশ লেখাগুলোকে, যেগুলো আমরা নিজেরা যতটুকু পারবো লেখাগুলোকে আমরা কনভার্ট করে নিব অন্য অন্য সেন্টেন্সে, মানে সেন্টেন্সটা ঠিক থাকবে কিন্তু আপনার ভাষাটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সিনোনিম বা অ্যান্টোনিম এই ধরনের এগুলো ব্যবহার করে, বিপরীত শব্দ বা সমার্থক শব্দ এগুলো ব্যবহার করে লেখাগুলোকে চেঞ্জ করে দেয়, ফলে আহ, লেখাগুলো তখন কপিরাইট প্রোটেক্টেডের মধ্যে থাকে না। তো এই এই ধরনের ওয়েবসাইটগুলোকে বলা হয় ফ্রি স্পিনার বা টেক্সট রিরাইটার বা আপনার কন্টেন্ট ক্রিয়েটর। আমি গুগলে সার্চ দিয়ে এরকম কিছু আপনাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছি, দেখতে পাচ্ছি আর কি, মানে ওয়েবসাইটগুলো আমি এখন দেখাতে পারতেছি না, জাস্ট আর কি ইয়ে দেখাচ্ছি যে এরকম পাওয়া যায়। তো এগুলো অনেকগুলো আছে, এগুলো আবার পে করতে হয়, পে করে তাহলে ওরা সুন্দর করে রিরাইট করে দেয় বা এরকম স্পিন করে দেয়। আর আম, সেগুলো তো আমাদের সমস্যা, এখন তো আমাদের পে করার সামর্থ্য নেই সবার। আবার কিছু আছে যেগুলো ফ্রি, এরও ফ্রিতেই
আপনার কথাটাকে স্পিন করে দেবে আর রিরাইট করে দেবে। তো এই ফ্রি গুলোতে যে বড় সমস্যাটা আমরা সমস্যার মুখোমুখি হব সেটা হচ্ছে যে আহ, আমাদের মানে ভাষাটা ওরা যে স্পিন করে অর্থাৎ সেন্টেন্সটাকে যখন পরিবর্তন করে ওরা কিন্তু সব সময় আসলে ভাষাটা ওখানে কেউ কোনো মানুষ পড়ে দেখে না। ওটা ওটা করে হচ্ছে আপনার একটা যন্ত্র অর্থাৎ কম্পিউটার। কম্পিউটারে ওরা সিনোনিম ব্যবহার করে ওদের মধ্যে ওদেরকে যেগুলো কিছু ইয়ে দেওয়া আছে, আম, কিছু নির্দেশনা দেওয়া আছে যে এইভাবে এইভাবে পরিবর্তন করতে হয়। তো ওরা এইভাবেই পরিবর্তন করে দেয়। কিন্তু এই পরিবর্তন করতে গিয়ে আহ, মানে বেশ কিছু সমস্যা দেখা দেয়। সবচেয়ে বড় সমস্যা হলো যে ওরা যে সমার্থক শব্দগুলো ব্যবহার করে ওই বাক্যে সবসময় অর্থগুলো উপযুক্ত হয় না। এর ফলে আপনার লেখাটা আহ, নষ্ট হয়ে যায়, অনেক সময় হাস্যকর লেখায় পরিণত হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন যে ওগুলো তো আসলে ইংলিশে, আমি বাংলায় একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমি বললাম যে আম, আমি জল দিয়ে আহ, হাত ধোবো। একটা সিম্পল উদাহরণ যে আমি জল দিয়ে হাত ধোবো বা আমি পানি দিয়ে হাত ধোবো। এটা যদি আমি লিখে দেবো ওরা তখন ওই ফ্রি ফ্রি স্পিনার গুলো ওরা এটাকে পরিবর্তন করে কি করবে, দেখা যাচ্ছে যে ওই পানির একটা সমার্থক শব্দ আছে আমরা জানি যে বাড়ি, বয়াকার রয় হিসি, বাড়ি মানেও কিন্তু পানি। এখন ওটা লিখে দিল, আমি ইনপুট দিলাম যে আমি জল দিয়ে হাত ধোবো বা আমি পানি দিয়ে হাত ধোবো, ও আউটপুট দিবে যে আমি বাড়ি দিয়ে হাত ধোবো। ভাই আপনি চিন্তা করেন যে একটা বাঙালিকে আপনি যদি এমনি বলেন আমি বাড়ি দিয়ে হাত ধোবো তাহলে সে কি ভাববে, সে কি বুঝবে? হ্যাঁ, এই জিনিসটা হাস্যকর হয়ে গেল না? ঠিক এমনি ইংলিশেও কিন্তু এই ধরনের এই এই সমস্যাগুলো আমি সম্মুখীন হয়েছি। মানে হালকা পাতলা যে ইংলিশ বুঝি, যে আপনারা মনে করেন যে কিছু কিছু ইংলিশ আর কি বোঝা যায় যে যখন ওরা ওই লেখাটাকে পরিবর্তন করে তখন কিন্তু আমি বুঝতে পারলাম যে এমন একটা সমার্থক শব্দ ব্যবহার করছে যেটা ওই বাক্যের মধ্যে উপযুক্ত নয়। আমার মানে মূল কথাটাকেই ওরা মানে, যদিও সমার্থক শব্দ কিন্তু ওইখানে ওই জিনিসটা কোনোভাবেই ব্যবহার হয় না। হ্যাঁ, মানে বুঝবেই না আসলে যে কি বলতে চাইছি, কি বলতে চাচ্ছি এটা বুঝতে পারবে না। তো এই জন্য আমরা আম, এই এই জিনিসটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। আমি এই বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব এবং সেখানে আমি আরো বিস্তারিতভাবে দেখাই দিব যে আসলে সমস্যাগুলো কিভাবে আসে এবং সেগুলো থেকে আমাদেরকে কিভাবে সাবধান থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবারও আসবেন এবং আমি আপনাদের সাথেই থাকবো, আমার সাথে আপনারা থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।